1971 সালে 25শে মার্চ রাতে আসলে এই হলে কি ঘটেছিল তা জানতে তো আমরা কার সাথে কথা বলবো? পরপুর স্যারের সাথে কথা বলি। ওনার রুমটা কোথায়? এই সামনে যে বাইরে। স্যার 1971 সালে 25শে মার্চ রাতে মানে আমরা যতটুকু জানি যে 1971 সালে 25শে মার্চ রাতে এই জহুরুল হক হলে অসংখ্য ছাত্রকে হত্যা করা হয়। তো তখন ওই 25শে মার্চ রাতেই হলের আসলে কি অবস্থা হয়েছিল? আমি খুবই খুশি হয়েছি তোমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে পর্যন্ত জানতে চাও এবং আমরা এগুলিকে সবসময় অভিনন্দন জানাই, আমরা স্বাগত জানাই। যদি শুরু করি আমরা মার্চের প্রথম থেকে, তোমরা সবাই জানো তো 16 মার্চ বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই পতাকাটি উত্তোলনের পুরো আমরা কৃতিত্ব নিতে চাই না আমাদের হলে, কিন্তু বড় অংশই যারা নেতৃত্বে ছিলেন পতাকা উত্তোলনের সাথে যারা যুক্ত ছিলেন সবাই জোর হলের ছাত্র ছিলেন। পৃথিবীর ইতিহাসে কোনো স্বাধীনতা যুদ্ধ নাই, কোনো দেশের ইতিহাস নাই যেখানে একটি বিশ্ববিদ্যালয়ে একটা পতাকার জন্ম দেয়, একটা জাতির জন্ম দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেই কৃতিত্ব, সেই কৃতিত্বের মধ্যে বড় অংশটাই কিন্তু আবার জোর হলের। তো আমাদের হলে আসলে আমরা সাধারণত কিছু উপহার সামগ্রী দিই সবাইকে। নিতে যদি চাও তাহলে কিন্তু একেবারে কোনো রকম ঝামেলা হবে না, কিন্তু সুন্দরভাবে তোমরা নিয়ে নেবে। এবং এই মুহূর্তে আমি চাই তোমাদের সবার গলায় শোভা পাবে আমাদের এই উত্তরীয়টি পতাকাটি। এবং এই যে এগুলি কিন্তু শুধুমাত্র ঘরে নিয়ে রেখে দিলে হবে না, অন্যদের বলতে হবে জাতীয় সঙ্গীত কিভাবে গাইতে হয়, স্কুলে অন্য বন্ধুদের বলতে হবে। আমরা ফিরে আসি যে হলো হলে তোমরা জানতে চেয়েছিলে যে 25শে মার্চে কি হলো এই হলে। 25শে মার্চে আমরা সবাই জানি যে বাংলাদেশের সারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল পাক বাহিনী। অপারেশন সার্চলাইট নামে একটা প্রোগ্রাম তাদের ছিল, জানো, পরিকল্পনার নামটা ছিল অপারেশন সার্চলাইট। এই অপারেশন সার্চলাইটের আওতায় বলা হয়েছিল কিছু কিছু জায়গায় যেখানে তাদের জন্য চ্যালেঞ্জ, যেখানে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি হয়েছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে জয় বাংলা বাহিনী এখান থেকে গঠিত হয়েছে, এখানকে পতাকা ডিজাইন হয়েছে, এগুলি তাদের জানা ছিল সবাই। আর সব নেতারা এখানে থাকেন, সেটাও তারা জানতেন। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি হলের কথা অপারেশন সার্চলাইটে বলা হয়েছিল। সেটা আমাদের একটা তৎকালীন ইকবাল হল আর জগন্নাথ হল। তাছাড়া বলা হয়েছিল যে এইখানকার শিক্ষকরা, ছাত্ররা যারা প্রগতিশীল আন্দোলনে এবং সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত তাদেরও গ্রেফতার করতে হবে। তারা কিন্তু বলে নাই হত্যা করতে হবে। এটা উদ্দেশ্যটা হচ্ছে হত্যা করতে বললে এই ডকুমেন্টটা ছড়িয়ে গেলে সারা পৃথিবীতে কি হবে, আলোড়ন সৃষ্টি হবে। এর জন্য বলা হলো গ্রেফতারটাই ছিল নেপথ্যে যে কথাটা, তাদের হত্যা করতে হবে। তো পাক বাহিনী যেটা করেছিল, হত্যা করার পর এখানে আর লাশ রাখে নাই। আমরা শুধু অফিসিয়ালি 7 জনের নাম জানতে পারি, কিন্তু প্রেস সেন্সরশিপ থাকায় পত্রিকা এগুলো আসেও নাই পাকিস্তানের পত্রিকাগুলোতে। বিদেশি পত্রিকাগুলোতে পরবর্তীকালে ঢাকার গণহত্যা সম্পর্কে, বাংলাদেশের গণহত্যা সম্পর্কে খবর প্রকাশ হয়েছে। সেখানে আমেরিকান কনসাল জেনারেল তখন ছিলেন আর্চার ব্লাড, তার একটা রেফারেন্স দিয়ে একটি রিপোর্টে বলা হয়েছে যে আর্চার ব্লাড এরা 27 তারিখে এই হলে এসেছিলেন। তারা এসে 27 তারিখে 27টা লাশ দেখেছেন। তার মানে 27 তারিখও 27টা লাশ যদি দেখে, এর আগে সরিয়ে ফেলেছে কি পরিমাণ লাশ। 25শে মার্চ রাতে তখনকার সময়ে এই হলে প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে কেউ কি এখন বেঁচে আছেন? আসলে অনেকদিন হয়ে গেল তো, ওনাকে অনেকেই বয়স্ক ছিলেন, রিটায়ারমেন্টে চলে গেছেন, অনেকে বাড়িতে মারা গিয়েছেন, অনেকে স্বাভাবিক মৃত্যু হয়েছিল। আমাদের হলে 2 জন কর্মচারীও শহীদ হয়েছেন তখন ছাত্রদের সাথে। একজন জীবিত আছেন আমাদের জানা মতে প্রত্যক্ষদর্শী সুবান নামে। তো উনি তো চাঁদপুরে থাকেন, আমাদের এখানে ওনার আমরা ইন্টারভিউ নিয়েছি, সেটা ধারণ করেছি। এখন আব্দুর রব নামে একজন আছেন কর্মচারীদের মধ্যে। পারো যান বাঁচো। আমি কি করলাম, আমি তো কোথায় যাব, আমি তখন ওইখান দিয়ে যাইয়া ওইখানে আমার একটা বিল্ডিং আছে, সেখানে আমার একটা রুম আছে, সেখানে আমি ছিলাম। ওইখানে দোতলায় আমি ছাড়া আমার আর কেউ ছিল না। হ্যাঁ, তো আমার রুম তো তালা মারা, ওগুলো তালা মারা।
এইখানে ওরা টক 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 করিয়া শব্দ পায়ে শব্দ শুনতেছি, আর এদিকে কইতেছে এই কই ইনসান নাই থা, কইতেছে কোনো মানুষ তো এখানে নাই, কথা বুঝছো না? তো এরপরে ওরা লামিয়া গেল। তখন হঠাৎ করিয়া 11:30 বা 12টা এমন সময় বিকট এক আওয়াজ, সব আলো হয়ে গেল। এর কিছুক্ষণ পরে এই যে ফায়ার শুরু হইল, ফায়ারের চোটে কান টান সব বন্ধ। এদিকে ওইখানে কিন্তু বস্তি ছিল, রেল লাইন ছিল, এখানে সাধারণ মানুষের যে গরিব আছিল তো, ওরা চিল্লা চিল্লি ভাল্লা ভাল্লি, এদিক দিয়ে খুব আগুন টাগুন গেলাম রে বাবা রে, এই রে এই রে, বহু কিছু। তখন আমি বললাম যে আমি তো বাঁচবো না, এমন তো আইয়া তো দরজা লাথি দিয়ে আমার এমন আছে মারি লইতে পারে। তখন আমি কি করলাম, আমার বেডিংটারে বইটা একটা পানির জগ আছিল, জানালা একটু ছোট্ট ছিল, এই জানালার ভিতরে দিয়া বেডিংটা ইয়া করিয়া আমি কি এইখানে শঠান হইয়া শুয়ে গেলাম পানির জগটা লইয়া। তখন 2 রাত 2 দিন ওইখানেই ছিলাম। তখন হঠাৎ করিয়া সকালবেলা এই যে এইখানে যে একটা লোক মারা গেল, সেই প্রহরী ছিল, তার ছেলে জায়গা বলল কাকা কাকা আমার আব্বার মারিয়া লাইছে। তো আমার উদ্দেশ্য হলো আমি যেমনি খালি এখান থেকে পার হইতে পারি, আর তখন এই অবস্থাটাই আমার ছিল। তখন আমি বললাম যে আমি তো এখন কাকা আমার বাবারে তো যাপন কাপন না করলে কি হইব। তো আমি আরো জন আসলো সোবান করে নাম, এরা শুধু ওইখানে ওই যে ওইখানে হাউস টুটা কোয়ার্টার ছিল দোতলা, জালাল সাহেব ছিল। সেই জালাল সাহেবের কাছে আমরা গেলাম, যাইয়া বললাম যে স্যার আমাকে তো শামসুদ্দিন মারা গেছে, এখন এর কি করব। তখন কইলো সে হঠাৎ করে গিয়ে রুমে গেল, রুমে যাইয়া 3000 টাকা আইনা ওই ছেলেটা হাতে দিল, কয় না ওইটা দিয়ে দাফন কাপন করো। তো আমরা বললাম স্যার আমরা এখন কোথায় কোনো দোকান খোলা নাই, আমরা এখানে কাপড় পাবো আর কি, কোথায় কি করব। তখন ওরা বললো, উনি বললো যে একটু দাঁড়াও। দাঁড়াইতে গিয়ে এরপর দেখলাম কি উনি এই পদ্মার কাপড়গুলা খুললা বললো যে এটা দিয়ে দাফন করে দাও। তখন আমরা এরা লয়ে আইয়া এইখানে আসলাম। এইখানে আসার পরে দেখি ছাই হয়ে গেছে, মানে তার এই টেলিফোনের তার ছাই হাঙ্গার হয়ে গেছে। তখন সে এইভাবে যে পড়িয়া রয়েছে, হাত পাগুলা এইভাবে আসিল, এদিকে এভাবে আসিল সে। উনি তখন আমরা তার অবস্থা দেখা যে এই যে জায়গাটা আছে না, এটা সম্পূর্ণ ফাঁক, ওইখানেও ফাঁক, ট্যাঙ্কের বোমা তো ট্যাঙ্কের ইয়া গুলি একটা সম্পূর্ণ ভাগিয়া ছুটিয়া গেছে, ইটা ভরিয়া রয়েছে বেশি। তখন আমরা ওনারে কোনোরকম উঠাইয়া নিয়ে ওই নতুন হলে এক্সটেনশন হল আছে, ওইখানে তার কবর আছে, ওইখানে খাদাইয়া তার মাটিতে গেছি। তখন হলি যে আমাদের আরেকজন এই ক্যাফেটেরিয়া চালাইতো, এই জলিল করে নাম, সেও মারা গেছে, তাকে আনলাম। আর এরে নিয়ে আমরা এই গর্তের ভিতরে রাইখা মাটি দিলাম। ওনার ঠ্যাং কিন্তু সোজা করতে পারি না, সোজা করতে পারি না, ওনার যত চেষ্টা করি সোজা করা যায় না, ওই ঠ্যাঙে উঠে মাটির উপরে উঠে যায়, যত চাপ দেয় ফট করে আবার মাটি দিলে উঠে যায়। তাহলে কী করবো, এত করে না করে ওইভাবে ওই অবস্থা রাইখা আসছি রুমে। রুমের থেকে আইসা এই কাপড় লয়ে এদিকে যাইতে যাই আলাই কারখানা, হায় রে মানুষ, যে মানুষের উপর মানুষ তুপ দিয়ে রাখছে ওইখানে এক নজর দেখিয়া। তখন আর আমি আমার কোথায় কিভাবে যাই বা কোন জায়গা দিয়ে যাবো কোনো ইয়ে নেই। বিশেষ করে ছাত্রগুলাস হয়তো কম থাকতে পারে, কিন্তু এই যে এখানে বস্তি ছিল, বস্তির লোকই প্রায় এই গরিব দুঃখী মানুষগুলো বেশি মারা গেছে। কারণ তারা তখন ছাত্ররা ছিল সারা পূর্ব পাকিস্তানের, এটাই আসিল মনে করো অফিস। এটার থেকেই সংগ্রামের শুরু। আর এইখান থেকেই যত কিছু বঙ্গবন্ধু অর্ডার দিলে এইখানে এই সারি খলিফারে দিত, তারপরে সৈয়দ আলম খানের দিত, ওই মহিউদ্দিন সাহেব যে ছিল ওনার বডিগার্ড ওনারাও এইখানে ছিল, তারপরে যে মাসুদ পারভেজ উনিও ছিল, আর অনেক ছিল, এই যে খসরু মন্টু ওনারাও ছিল, এইখানে যত নেতা আছিল সবই ছিল। তারাই এইখানে মনে করো এই সারা পূর্ব পাকিস্তানের
এই অফিস বলতে গেলে এইখান থেকে যা অর্ডার দিত সেটাই হইতো। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, একটি মুখের হাসির জন্য। তোমরা তো আজকে এসছো এখানে যে 25শে মার্চ যে ভয়াল কাল রাত্রি 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে তৎকালীন ইকবাল হলে উত্তাল মার্চ মাসে তখন প্রতিদিনই একটা করে ঘটনা ঘটছে। 7ই মার্চে যখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিল 7ই মার্চের ভাষণ, তখন থেকেই যেটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল। তো সেই 25 তারিখেও আমাদের মেয়েদের ট্রেনিং হয়েছে কলাভবনের ভিতরে, এবং সেদিন আমাদের কলাভবনের ছাদে আমাদের প্রশিক্ষণটা ছিল যে একটা শত্রু ক্যাম্প আমরা দখল করলে কিভাবে করব, সেদিন কলাভবনের ছাদে আমাদের সেই ট্রেনিং হয়েছে। তো আমার বাসাটা ছিল এইখানেই, এই বিল্ডিংটারই নিচতলা, এই 17 এতেই আমরা থাকতাম। রাতের দিকে আমরা এখানে দোলনা এবং সিসা ছিল, সেই সিসার উপরে বসে আমরা গল্প করছিলাম। এটা রাত্র 10টার দিকে হবে। তখন ঠিক আমাদের সামনের বিল্ডিংয়ের দোতলাটাতেই থাকতেন বাংলার অধ্যাপক আহমদ শরীফ। উনি হঠাৎ করে বেরিয়ে আসলেন এবং বেরিয়ে এসে আমার বাবাকে একতলা থেকে ডেকে বের করে নিয়ে আসলেন। আহমদ শরীফ সাহেবের শালী আমিনা আহমেদ, উনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন এবং ওনার স্বামী ছিলেন পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা। ওনাকে সেদিন ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং উনি তখন ফোন করে আহমদ শরীফ সাহেবকে জানালেন যে ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক নিয়ে আর্মিরা বিশ্ববিদ্যালয়ের দিকে আসছে। সেই খবরটা পেয়েই উনি তখন খুব মানে ভয়ার্থভাবে দৌড়ে আসলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যখন ট্যাঙ্ক নিয়ে দৌড়ে আসছে। তো তখন ওনারা আমাদের দুজনকে ডেকে পাঠালেন। আমরা এই সিসার থেকে নেমে গেলাম। দারোয়ানকে বলা হলো যে তুমি প্রত্যেক বাসায় বাসায় যেয়ে খবর দাও যে যদি কোনো গোলাগুলি শুরু হয় তখন ওনারা যেন লাইট না জ্বালায় এবং জানালা দিয়ে কিংবা বারান্দা দিয়ে উকিঝুঁকি না দেন। কিন্তু সে যেটা করেছে, সে চলে গেল। এখানে তখন একটা রেল লাইন ছিল, এই যে রাস্তাটা এখন এখানে দেখছো সেটা তখন রেল লাইন। এই রেল লাইনের দুই ধারে বস্তি ছিল, তো ওর পরিবার থাকতো সেই বস্তিতে। ও চলে গেল তার পরিবারকে মানে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে। ও আর এই বাসায় বাসায় যে শিক্ষকদেরকে খবর দেয়নি। আর ওনারা যেটা করলেন, এখানে এই যে 16 নম্বর একতলায় থাকতেন বোটানির অধ্যাপক ইসমাইল সাহেব, ওনার ছেলে, আর আরেকজন ইংলিশের অধ্যাপক ছিলেন মুনিম সাহেব, ওনার ছেলে, দুজনের ছেলেকে পাঠানো হলো এই ইকবাল হলে যে ছাত্ররা আছে সেই ছাত্রদেরকে খবর দিতে তারা যেন সে রাত্রে হলে না থাকে। কারণ হচ্ছে যে পাকিস্তান আর্মি তখন আসছে বিশ্ববিদ্যালয়ের দিকে। তো সেদিন রাত্রে 10টার সময় এই ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মিটিং হওয়ার কথা ছিল। তো যাই হোক সেটা সেই রাতে হয়নি, তারা ছেলেরা সরে গিয়েছিল। তো আমাদেরকে যেটা আমাদের বাবা বললেন যে তোমরা জানালা দিয়ে উকি দিবে না, সব বাতিটাতি বন্ধ করে দাও। এবং গুলির আওয়াজ শুরু হলে আমাদের দুটো ঘরই, যেটা আমার বাবা মা থাকতো এবং আমরা থাকতাম, দুটো ঘরেরই কিন্তু এখন দেয়াল বলে বোঝা যাচ্ছে না, দেয়ালটা আরও নিচু ছিল এবং এই যে জানালাগুলি দেখা যেত। এখান থেকে গোলাগুলি হলে সেটা জানালা দিয়ে ঢুকতে পারে, সেই জন্য উনি মনে করলেন যে ওটা নিরাপদ না। আমাদেরকে বললেন যে গুলির আওয়াজ হলেই তোমরা ক্রল করে এসে মাঝখানে যে ড্রয়িং রুম সেখানে চলে আসবে। তা আমরা শুয়ে আছি খুবই ভীত সন্ত্রস্ত যে আর্মি ট্যাঙ্ক নিয়ে আসতেছে, হয়তো সারা বিশ্ববিদ্যালয় গুড়িয়ে দিবে।
একটা লেগে গেছিল। হঠাৎ করে গুলির আওয়াজে যখন আমরা জেগে গেলাম, ক্রল করে আমরা ড্রয়িং রুমে যে, সেটা হয়তো বা এই 12টার দিকে হবে আর কি। এবং এত নিস্তব্ধ, ঘড়ির যে টিকটিক আওয়াজটা হচ্ছিল সেটাও যেন মানে বিকট আওয়াজ হচ্ছিল এবং আমাদের বুক ধড়ফড় করতেছিল সেই আওয়াজের ইয়েতে। এইরকম একটা অবস্থা এবং প্রচুর গোলাগুলি হচ্ছে এবং গোলাগুলিটা আমাদের তখন মনে হচ্ছিল যে সকালে উঠে বোধহয় আমরা এই হলটাকে আর দেখতে পাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভোরের দিকে যখন আজান হলো তখন ট্রেসার লাইট ছাড়তে শুরু করলো আর্মি। তো ট্রেসার লাইট দেখে আমাদেরকে বাবা বললেন যে এখন হয়তো ওরা একত্র হবে, একত্র হয়ে চলে যাবে। এবং আমরাও সেটা চিন্তা করতেছি এবং ততটা ভয় পাচ্ছি না, ভাবতেছি বোধহয় চলে যাচ্ছে। সকালে আমরা আবার যাব কলা ভবনের ট্রেনিংয়ে এবং ওখানে যে সারা রাত যে আমাদের একটা অভিজ্ঞতা হলো সেটা শেয়ার করব। কিন্তু দেখা গেল যে না, আর্মি যাচ্ছে না। এবং দুই একটা এই 18 নম্বরের বিল্ডিং থেকে জানালা থেকে ভোরের দিকে যখন উকিঝুঁকি দিতে চেষ্টা করলো তখন দেখা গেল যে এখানে আর্মি, তারা গুলি করলো এবং উর্দুতে বলল যে তারা যেন ভিতরে ঢুকে যায়, উকি না দেয়। তো সকালবেলা উঠে প্রথমে কিন্তু আমরা জানালার পর্দা দিয়ে চেষ্টা করলাম যে এই বিল্ডিংটা আছে কিনা সেটা দেখা। এবং তখন পর্দার ফাঁক দিয়ে আমরা দেখলাম যে না, বিল্ডিং আছে কিন্তু বিভিন্ন ঘরে আগুন জ্বলছে। হলের ভিতর থেকে বিভিন্ন ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং ওইখানে দোতলার একটা রুমে আগুন দোতলার দুটো জানালা দিয়ে আগুন দেখা যাচ্ছিল, 3 তলার একটা রুম থেকে আগুন দেখা যাচ্ছিল। তখন আমাদের যেটা হলো যে আমরা এখন বুঝতে পারছি না যে আমরা কতখানি মানে আক্রান্ত এবং আমাদের অবস্থাটা কি। তো আমাদের বাবা মারা যেটা আলাপ আলোচনা করে বিল্ডিংয়ের যেটা ইয়ে করলেন যে আমাদের এই বিল্ডিংয়েরই ওই দিকের দোতলায় উর্দু বিভাগের একজন অধ্যাপক ছিলেন ডক্টর নাকভি, উনি পশ্চিম পাকিস্তানের। তো উনারা মার্চ মাসের শুরুর দিকে চলে গেছিলেন। তো মার্চ মাসের শুরুর দিকে চলে যাওয়া তো এই বাড়িটা খালি ছিল। তখন আমাদের কাছে মনে হলো যে আমরা যদি ওই বাসাটায় যেয়ে আশ্রয় নিই হয়তো আর্মি ঢুকলেও ওই বাসায় যাবে না, অন্য বাসাগুলোতে মারবে। তো সেই জন্য আমরা ওই পাশের দোতলাটায় সারা বিল্ডিংয়ের পরিবারগুলো একত্র যেয়ে ওই বাসায় আশ্রয় নিলাম। এবং ওই বাসায় আশ্রয় নেওয়ার পরে ওই বাসার থেকে তখন আমরা দেখতে পাচ্ছি জানালার পর্দার উপর দিয়ে যে আর্মি ব্রিটিশ কাউন্সিলের পাশে যে এই পাড়াটার গেটটা আছে সেখান দিয়ে ঢুকে প্রথম যে দুটো বিল্ডিং, সেই দুটো বিল্ডিংয়ে তারা ঢুকে তারা সেখানে কিছু করছে। এবং আমরা বুঝতেই পারলাম যে আর্মি যখন ঢুকেছে নিশ্চয়ই ওখানে মারছে ওইখানে তার শিক্ষকদেরকে। এবং পরবর্তীতে উনি মানে শহীদ বুদ্ধিজীবীদের একজন ডক্টর মর্তুজা, সেই ডক্টর মর্তুজাকে দেখা গেল আর্মি জিপ নিয়ে যাচ্ছে। পরে কিছুক্ষণ পরে দেখা গেল ওনাকে ছেড়ে দিয়েছে। 26 তারিখ সকালে যখন আমরা দেখছি যে এই পাড়ার ভিতরেও ঢুকে শিক্ষকদেরকে মারছে, এখন আমরা এদিক থেকে যখন পিছন দিয়ে জানলার এদিক থেকে দেখতে চেষ্টা করলাম তখন দেখলাম যে এখানে আর্মি, ওই যে মাঠে প্রচুর আর্মি এবং এই জায়গাটাতে আর্মি আছে। এবং আর্মি তখন যেটা করছে, পাকিস্তান আর্মি এই হলেরই একজন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিশতি শাহ হেলালুর রহমান, উনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সহ সম্পাদক ছিল, উনি আজাদ পত্রিকার সাংবাদিক ছিল, আমাদের পরিচিত ছিল। তাকে তখন তার হাতে সাংবাদিক একটা ব্যানার লাগানো ছিল, তাকে তখন টেনে হিঁচড়ে ধরে নিয়ে আসছে এবং সে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও করে সবার পরিচিতদের নাম ধরে ডাকছে। আর তার সাথে আরেকজন ছিল, পরে ল ফ্যাকাল্টির ডিন ছিলেন ডক্টর কামরুদ্দিন, উনি থাকতেন SM হল, সলিমুল্লাহ হলের এখানে হাউস স্ট্রিটের কোয়ার্টারটাতে, এই কোনাটাতে। এই বিল্ডিংটা তখন ছিল না এবং সেই সময় ওনাকেও পাকিস্তান আর্মি একই সাথে ধরে এদিকে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে কামরুদ্দিন সাহেবকে ছেড়ে দিচ্ছে, কিন্তু 27 তারিখে আমরা আর চিশতি ভাইয়ের কোনো লাশ কিংবা তার কোনো খবর পাওয়া যায় না। এবং পরবর্তীতে যতটুকু আমরা শুনেছি যে এই হলের যাদেরকে মেরেছে তাদের সবার লাশ নীল
মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা জানতে এসেছো। ইন 1971 আমি 72 পরবর্তী পর্যায়ে আমি 72-73 আমি এই হলের যেখানে তোমরা আজকে বসে আছো এরা তখন নাম ছিল এটার ইকবাল হল। আজকে আমরা সেই মুক্তিযুদ্ধের পূর্ববর্তী পর্যায়ে যে তার কথা আমি তোমাদেরকে সেই স্বাধীনতার পটভূমি ব্যাপারগুলো আমি কিছু বলবো। ইকবাল হলের এই যে মাঠে তুমি সামনে দেখেছো এখানে গাছপালা ছিল না, এরকম লম্বা লম্বা গাছ ছিল না, এই জায়গাটা খালি ছিল। আর এই সাইডেও বিল্ডিং ছিল না, ওইখানে খেলার মাঠ ছিল, ফুটবল খেলার মাঠ ছিল। তো এই ফুটবল খেলার মাঠে তখন আমাদের কাছে টেলিফোন ছিল না এবং আমরা টেলিফোনে কোনো কথা নিউজ কাউকে দিতে পারতাম না। তো যে কারণে যেটা হতো সেটা হতো যে আমরা 32 নম্বরে যেতাম। 32 নম্বর মানে বঙ্গবন্ধুর বাড়ি। আমরা 32 নম্বর বললেই আমরা বুঝতাম যে ওইটাই বঙ্গবন্ধুর বাড়িতে যেতাম এবং ওখানে যাওয়ার পরে আমরা নির্দেশ হোক আলাপ আলোচনা হোক যাই শুনতাম সেটাই এসে বিকেলবেলা আমরা অনেকটা উদ্গীরণ করার মতো উদ্গীরণ করতাম এবং এইটাই তারা আবার তাদের কলেজে গিয়ে তারা তাদের জায়গায় ফেরত গিয়ে তারা আবার সেইখানে তাদের লোকজনকে নিয়ে বসতো, সেখানে বসে তারা সেসব ব্যাপারে আলাপ আলোচনা করতো এবং এই করতে করতে এইটা ঢেউ, এই যে স্বাধীনতা যুদ্ধের জন্য যে বাঙালির প্রস্তুতি যেটা সেটা কিন্তু এভাবেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল। 25শে মার্চ 32 নম্বরে গেলাম। 32 নম্বর থেকে 32 নম্বরটা আমার কাছে প্রতিদিনই আমরা যাই, গেলে পরেই আমরা যারা ওখানে যেতাম গেলে পরে যেটা হতো সেটা হয়তো যে কিছুক্ষণ হয়তো বঙ্গবন্ধুর সাথে 2-1 মিনিট কথা বলার চেয়ে বেশি সাহস আমাদের হতো না। তো হলেই বঙ্গবন্ধু বলবেন যা ভিতরে যা। তো ধমক দেওয়ার অর্থ হচ্ছে ভাবির কাছে যাও। ভাবি মানে বঙ্গমাতা, এখন আমরা যাকে বঙ্গমাতা বলছি আমরা ভাবি ভাবি বলতাম। তো ভাবির একটা ব্যাপার ছিল যে আমার মায়ের পরে আসলে আমি যদি কাউকে শ্রদ্ধা করে থাকি সেটা বঙ্গবন্ধুর স্ত্রী। উনি আমাদের অত্যাচারটা সহ্য করতেন এবং আমাদের দিতেন, আমরা খেয়ে দিয়ে চলে আসতাম। তো 25শে মার্চে আমি এখানে আসি এবং এখানে আর একটা মজার ব্যাপার, আমাদের এখানে ছাত্রলীগের ইউনিটের প্রেসিডেন্ট যে ছিল তার নাম ছিল এটিএম জাফর আলম। সবাই ওকে পছন্দ করতো, সেই জন্য ওকে আমরা ছাত্রলীগের ইউনিট প্রেসিডেন্ট তৈরি করেছিলাম। ও প্রথম বললো যে পারেশ ভাই আমি চলে যাই, গ্রামের বাড়িতে চলে যাই, আমার ভাল লাগছে না, এই এত রাস্তায় মিছিল আমার কেমন যেন লাগছে। তো আমরা হাসলেও ওকে যেহেতু খুব আদর করতাম তা আমি বলতাম যে তুই যাবি, আচ্ছা ঠিক আছে যা। ওর বাড়ি ছিল চট্টগ্রামের উকিয়া, চট্টগ্রাম থেকে আরো বহু ভিতরে উকিয়া। আর একটা ছেলে ছিল চিশতি শাহ হেলালুর রহমান, ও জানুয়ারি থেকেই কিন্তু আমাকে দেখলে পরে আমাকে না আমাদের মতো যারা ছিল আর কি বয়সে বড় বলবো আমি এখন, নেতা বলবো না, তাদের সবাইকে আসসালামু আলাইকুম বলতো। কিন্তু জানুয়ারির পর থেকে কিন্তু আমাদেরকে সবাই বলতো জয় বাংলা। তা আমি একদিন হাসতে হাসতে ওকে বললাম যে কিরে চিশতি তুই কি মুসলমান রইলি না নাকি, তুই কি এখন আসসালামু আলাইকুম দেশ না এখন? ও বললো আমাদের যে পারেশ ভাই এখন যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে, কাজে এখন যুদ্ধের সময় আমাদের একটা গান গেতে হবে, এই গানটা হচ্ছে আমাদের জয় বাংলা। 25শে মার্চ রাতে আমি নেমে যাচ্ছি, আমার ভাল লাগছে না, আমি বিকালবেলা 32 নম্বরে যাওয়ার পরে কিছুটা কেমন যেন মনে হলো যে একটু গোমট ভাব। এই গোমট ভাবটা দেখে আমি চলে আসলাম। চলে এসে হলে আসার পর আমার মনে হলো যে ভাবি ডেলি এরকম করে, আজকে হলে চলে যাই, বাসায় চলে যাই। আমি রিক্সাকে ডেকে হেঁটে ওই রাস্তায় গেলাম, রাস্তায় গিয়ে রিক্সাকে বললাম যে চল আমাকে গোপীবাগ নিয়ে যা। যাবার সময় সিঁড়ির 1 নম্বর ধাপে যে সিঁড়িটা তোমরা হয়তো দেখেছো ওঠার সময় যে সিঁড়িটা, জাফর আলমের সাথে আমার দেখা। কোন জাফর আলম? যে চলে গেছে 3 মাস আগে, বাসায় বাড়ি চলে গেছে গন্ডগোল। আমি বললাম জাফর তুই এখানে? বলে যে সারা দেশ যখন যুদ্ধের জন্য পাগল হয়ে গেছে তখন আমি আর পারেশ ভাই গ্রামের বাড়িতে থাকতে পারলাম না, আমাকে এখন যুদ্ধ করতে হবে। আমি হাসলামই একটা, বললাম তুই যুদ্ধ করবি? তো বলে যে না আমি এখন যুদ্ধ করব।
তা বলে যে আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম যে আমি আজকে একটু বাসায় যাচ্ছি। বলে যে আমি আসলাম মাত্র আপনি বাসায় চলে যাচ্ছেন, এটা হবে না, আপনি আজকে থাকেন, আমি আজ চলে আসছি, এখন আর আমাদের কোনো ভয় নাই। বলে বিরাট সাহসী লোক তুই। তো আমি বললাম যে না, আজকে চলে যাই, ভালো লাগতেছে না, ইচ্ছা করছি যখন যাই গিয়ে, কালকে তোর সাথে কালকে থেকে থাকবো আমার। এই 3 মাসের মধ্যে কিন্তু আমি কোনোদিন ওই বাসায় যাইনি, থাকিনি। ওই রাত্রে আমি ওই বাসায় গেলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল। জাফর আলম তেতালায় উঠে গেল, গুলি খেয়ে জাফর আলম মারা গেল। এবং জাফর আলমের কথা বলতে গিয়ে আবার আমার মনটা খারাপ হয়ে যায় যে এই জাফরকে তেতালায় ছিল, তোকে পা ধরে, দুটো পা ধরে, এখন অনেকে বলে 30 লক্ষ লোককে মেরেছে, আমাদের উপরে অত্যাচার করেছে, আমাদের উপরে এইটা করেছে, ও সেটা করেছে। তোমরা শোনো, কিন্তু ক্যান ইউ ফিল ইট? তোমরা কিন্তু ফিল করতে পারো না ব্যথা কি জিনিস, কষ্ট কি জিনিস, মৃত্যুর যন্ত্রণা কি জিনিস, এটা কিন্তু আমরা এখন ফিল করতে পারি না। এখনকার সময়ে সবাই ফিল করতে পারে না। জাফরকে পরের, যখন আমরা স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আসলাম, আমি পরের কথা বলছি, আমি নিজে দেখিনি, ওর পা নাকি ধরে তেতালার থেকে টেনে, পা ধরে টেনে নিচে নামানো হচ্ছিল। তো প্রত্যেকটা সিঁড়ি দিয়ে নামার সময় যেহেতু মাথাটা তার মাটিতে ছিল, সিমেন্টে, তো মাথাটা তার ফেটে গিয়েছিল। তো ফেটে যাওয়ার পরে জাফরের মাথার গিলুটা ছিল, প্রায় এতখানি চড়া ছিল ব্লাড স্ট্রিমটা। তো এই মাথার গিলু এটা ব্লাডের মধ্যে থেকে গিয়েছিল, যে কারণের জন্যে আমরা 9 মাস পরে যখন আসি, শুধু ওই একটা দাগ ওই মাথার গিলুটার জন্যে একটু একটু করে আমরা দেখতে পাই। এটা জাফর আলম। সবাই সবার কথা বলে, বাট হি ওয়াজ ফার্স্ট স্টুডেন্ট লিডার ইন ইকবাল হল, যে মারা গেল। চিশতি ওয়াজ অলসো ডেড। অনেকক্ষণ পর্যন্ত বেঁচে ছিল, কারণ ওর কাছে একটা কার্ড ছিল, যে কার্ডে দেখানো যেত যে হি ওয়াজ এ রিপোর্টার অফ আজাদ। আজাদ পত্রিকা বলে একটা পত্রিকা ছিল, আজাদের রিপোর্টার সে। সেই রিপোর্টার দেখিয়ে অনেক আর্মিকে বুঝিয়েছে যে আমি রিপোর্টার, আমি এখানে আসলে এইটার জন্য আসিনি। কিন্তু ওরা অনেকক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল ওকে, কিন্তু যাবার মুহূর্তে কি মনে করলো জানি না, শুনেছি যেটা, আমি কিন্তু এইটুক শোনার কথা বলছি। আমার এক দারোয়ান ছিল এখানে, বড় বয়স্ক দারোয়ান, আমরা চাচা চাচা ডাকতাম, অনেক ফর্সা দাঁড়িয়ে ছিল, আমাদের খুব আদর করতো। ও বললো যে স্যার, লাস্ট মোমেন্টে যাবার সময় ওকে গুলি করে, যে চিশতি শাহেল আলুর রহমানকে গুলি করে, চিশতি শাহেলুর রহমান মরে যাবে। পাকিস্তান আর্মি ওই ক্যাটাগরির অ্যাগ্রেসিভনেসে যাবে এই পর্যন্ত কিন্তু আমাদের ধারণা ছিল না। মনে করি যে হ্যাঁ, ধরে নিয়ে যেতে পারে, মারতে পারে, পিটাতে পারে, বা 2-5 জনকে যারা আছে তাদেরকে খুন করতে পারে, বা ইম্পর্টেন্ট যারা আছে তাদেরকে গুলি করে মেরে ফেলতে পারে, কিন্তু ম্যাসাকার হবে, হোল বাংলাদেশকে তারা দলিত মথিত করে একেবারে রক্ত। What will be the number killed, or wounded, or captured? Just give me a rough figure. Over. 300. What? Well done. 300 killed. Are anybody wounded, captured? Over. I believe only in one thing. It's 300 killed.